আমরা আপনাদের সবাইকে 24 কালে কালে কালবেলা কালে কালে একটা প্রবাদ বাক্য আছে। এই কালের আর সাল হিসাবে দেখছি প্রতিদিন politics by the people, রাজনীতিক আপনার কথাগুলো অস্পষ্ট আসছে, মানে আপনার কথাগুলো ক্লিয়ার আসছে না। আমি আমার মনে হয় স্পিকার ছাড়াই এমনি ভালো শুনবে। এখন পাচ্ছে স্যার। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। একটা প্রবাদ, ডেমোক্রেসি অফ দ্য or politics by the people। এই সময়ে ভারতের আপনার কথাগুলো কেটে যাচ্ছে। ছিল বাংলাদেশে জুলাই আগস্ট পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের রাজনৈতিক স্বীকৃতি ভারত দেয়নি। কিন্তু এরপরে 12ই ফেব্রুয়ারি পরে বিএনপি জনাব তারেক রহমান সাহেবের সরকারকে ভারত স্বীকৃতি অফিসিয়াল না দিলেও রাজনৈতিক স্বীকৃতি তারা দিয়েছেন। এই জায়গা থেকে আপনার বিশেষ করে আহ জুলাই পালিয়ে যাওয়া বা পলায়ন ভারতে আদৌ গেছে, সেই থেকে আওয়ামী লীগ দায়িত্ব স্বীকার করছে না, এবং তারা মেটিকুলাস ডিজাইনে তাদেরকে হয়েছে, গঠন হয়েছে ষড়যন্ত্র করে। এই অভিযোগ নিয়ে ভারত দিল্লিতে একটি মিডিয়া ক্লাবের ম্যানেজমেন্ট শেখ হাসিনা সেখানে একটি মিটিং করছে। তিনি বাংলাদেশে অলরেডি টাইম শিডিউল দিয়েছেন ভারত বাংলাদেশে তার বাহিনী নিয়ে তিনি পদার্পণ করছেন। এটাকে ভারত সরকার আবার ট্যাক্টফুলি এটা এড়িয়ে গেছেন। বাস্তবতায় আমরা দেখেছি তুর্কির একটা একটা সিকোয়েন্স হয়েছিল, সেটা সিআই এর মদতে। তো বিশেষ করে তারেক রহমান সাহেবের কাজ করেছেন সরকার। তো সাম্প্রতিক ভারতে আমন্ত্রণ করেছে তারেক রহমান সরকারকে। এই ভারতে আছেন তিনি ফাঁসির দণ্ডী, এবং সরকারিরাও ভারতের সরকারের ম্যানেজমেন্ট আছে। হাসিনার মিটিং এর পরবর্তী স্টেটমেন্ট দিয়েছে এবং দাবি করেছে শেখ হাসিনাকে প্রত্যাপন করতে হবে, ওসমান হাদির হত্যাকারীকে ফেরত দিতে হবে, এবং সীমান্ত তারা যে উচ্ছৃঙ্খল সেই কয়েকটি বিষয় থেকে আপনার পাল্টা কাউন্টার একটা স্ট্যান্ড অবস্থা জানিয়েছে। আমাদের আপনার স্পিকারে খুবই প্রবলেম করছে, মানে আমার মনে হয় যে আপনি যদি ফ্রেশ থেকে কথা বলতেন, মানে যে মানে আমি আমি নতুন করে connect হচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে কথা একদমই শোনা যাচ্ছে, মানে পুরোপুরি কথা কোনো শব্দই আসছে না। স্বাগত আছি স্যার। এখন কি এখন আপনার যদি স্পিকার থাকে স্পিকারটা খুলে ফেলেন, এমনি এমনি কথা বললে আমার মনে হয় যে ভালো। আমার তো কোনো স্পিকার ব্যবহার করি না। হ্যাঁ, আমি আমি সমস্যা স্পিকার নেই। স্যার। এখন আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি। আমাদের ভারত বাংলাদেশের বর্তমান ভূ রাজনীতিতে এবং হুম। সাম্প্রতিক সময় শেখ হাসিনা পতিত সরকার প্রেস কনফারেন্স করেছেন ভারত গেছে।
ম্যাক্সিমাম একটা টাইম সে রাজনৈতিক মানে ভূ অবস্থা। আমি আপনার কথাগুলো এমনিতে আমি ধারণা করতে পারছি যে যে বিষয়গুলো বলেছেন মোটামুটি, কিন্তু আহ, মানে আপনার স্পিচটা শুরুতে যদি ক্লিয়ার না আসে, মানে ভিডিওটা ইয়ে হয়ে যাবে একটু, মানে কোনো সম্ভাবনা কি যদি আছে? আমার জি, আপনার বক্তব্য আপনি উপস্থাপন করুন স্যার, আপনার বক্তব্য। আচ্ছা, আচ্ছা, অনেক ধন্যবাদ। আহ, সাম্প্রতিক বাংলাদেশ ভারত সম্পর্ক, বাংলাদেশের যে নতুন সরকার ফেব্রুয়ারি মাস থেকে যে নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার এসেছে, বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এসেছে। তো বাংলাদেশ বর্তমানে দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি এবং ভূ রাজনৈতিক যে বর্তমান অবস্থা, সবকিছু বিবেচনায় বাংলাদেশ একটা নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং বর্তমান সরকারকে খুবই আহ, সতর্ক পদক্ষেপে প্রতিটি বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। বৈদেশিক সফর, বৈদেশিক সম্পর্ক, বৈদেশিক চুক্তি, প্রতিটি বিষয়। এই প্রেক্ষিতে আমরা এখন দেখছি যে আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহণ এবং ভারতে পালিয়ে যাওয়া পরবর্তী, যে এখন আহ, ভারত সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তারা আশা করেছিলেন যে হয়তো প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ভারতকে আহ, প্রাধান্য দেবে, যে নিশ্চয় প্রতিবেশীকে প্রাধান্য দেওয়া যায়, কিন্তু আহ, রাজনৈতিক বিষয়গুলো খুব সরল পথে যায় না। এখানে আমাদের মনে রাখতে হবে যে একটা বড় রকমের অভ্যুত্থানের মাধ্যমে যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এবং শেখ হাসিনা আহ, ভারতে আশ্রয় নিয়েছেন এবং আহ, পরবর্তীতে তার যে বেশ কিছু তৎপরতা বা আওয়ামীপন্থী বিভিন্ন যে রাজনৈতিক কর্মকাণ্ড, ভারতে তাদের যে নানামুখী তৎপরতা, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময় খবর আসছে। সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশে যে গণহত্যা হয়েছিল এই 24-এর আন্দোলনের সময়, এবং এ কারণে শেখ হাসিনাকে এদেশে আহ, বিচারের মাধ্যমে তাকে দণ্ড দেওয়া হয়েছে, সর্বোচ্চ দণ্ড, এবং তিনি ভারতে আছেন। আর সেই সাথে আবার ওসমান হাদি হত্যা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে নির্বাচনের আগে, এবং ওসমান হাদির খুনি ভারতে এখন আটক আছে। এই অবস্থায় আমরা দেখছি যে বাংলাদেশের সীমান্তবর্তী যে অঞ্চলগুলো এবং ভারতের সাথে আমাদের যে বিস্তৃত সীমান্ত, 3 দিক দিয়ে ঘেরা, এই 4100 কিলোমিটার যে সীমান্ত, এই সীমান্তে এখন আমরা এখনো লক্ষ্য করছি যে ভারতীয় বিএসএফ এর নানান তৎপরতা, এবং পৃথিবীর কোনো সীমান্তে এরকম ঘটনা নেই, এরকম নজির নেই যে মানুষ বা নাগরিকদের উপরে সরাসরি গুলি করা। সাধারণত আটক করা হয় বা দুই দেশের মধ্যে মধ্যস্থতা করে একটা সিদ্ধান্ত হয় বা পতাকা বৈঠকের মাধ্যমে আহ, যদি আম, কেউ অনধিকারে যাতায়াত করে তাদেরকে, কিন্তু আমি দেখছি যে চোরাকারবারি থেকে শুরু করে উভয় দেশেরই যেহেতু লোক এর সাথে জড়িত থাকে, সেখানে একটা দেশের আহ, সীমান্তরক্ষী আর একটা দেশের নাগরিককে হত্যা করবে বা যে কোনো মুহূর্তে গুলি করবে, এটা মানে পৃথিবীর ইতিহাসে বিরল। তো এই 3টি বিষয় মাথায় রেখে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খুব সতর্ক পদক্ষেপে সিদ্ধান্ত নিচ্ছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর বা সরকারিভাবে প্রত্যার্পণ করা। আর আর তার এই বিষয়টি যেহেতু যথাযথভাবে যেহেতু যথাযথভাবে
মানে সরকারি পর্যায়ে অনেক অমীমাংসিত এবং এখনো পর্যন্ত সরকারি যে সিদ্ধান্ত গ্রহণ এবং স্বীকৃতির যে ব্যাপারটি, যে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটা অগ্রযাত্রা বাংলাদেশে, কিন্তু আহ, এই সমস্যাগুলো সমাধান না করে আহ, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি উম, অন্য একটা রাষ্ট্রে যাবেন, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে যাবেন, এটা আমাদের খুব বিচক্ষণতার সাথে বিবেচনা করতে হবে। কারণ ভারতীয় গোয়েন্দা সংস্থা বলি বা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা বলি, তাদের যে বিভিন্ন তৎপরতা, তারা যে এদেশে আসলেন এবং সেই সাথে আহ, তাদের আহ, আমাদের উচ্চ পর্যায়ের যারা আহ, সরকারি কর্মকর্তা, তাদের সাথে তারা দেখা করেছেন, আলোচনা করেছেন। কিন্তু প্রত্যেকটা দেশেরই নিজস্ব গোয়েন্দা সংস্থা থাকে এবং সেই গোয়েন্দা সংস্থা সেই দেশের সিকিউরিটি হুম, ব্যাপারে এবং বিশেষ করে সরকার প্রধানের যে হুম, নিরাপত্তার যে ব্যাপারটি থাকে, এখানে হুম, সবকিছু চুলচেরা বিশ্লেষণ করতে হয়। আর জনাব তারেক রহমান ভারতে যাবেন, এক্ষেত্রে দেশি বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা তার উপরে যে নজরদারি আছে এবং তার যে ঝুঁকি রয়েছে, এই ঝুঁকি মাথায় নিয়ে সবকিছু স্পষ্ট না করে এবং অমীমাংসিত যে হুম, তিনটি বিষয় আছে, এই বিষয়গুলোর যথাযথ সুরাহা না করে বা হুম, সুনিশ্চিত সরকার তরফ জি, থেকে সেই সিগন্যাল না পাওয়া পর্যন্ত জি। আসলে তার ভারতে যাওয়াটা মোটেই সম্ভব হবে না। এবং এটা আচ্ছা, বাংলাদেশ যে ভারতকে ডিমান্ড করছে, যেহেতু শেখ হাসিনা আন্তর্জাতিক আদালত কর্তৃক ফাঁসির দণ্ডপ্রাপ্ত, তিনি সাজাপ্রাপ্ত, এবং ওসমান হাদির হত্যাকারীরাও সেখানে অ্যারেস্ট হয়েছে। ভারত বাংলাদেশ নৈতিক অবস্থান থেকে তো ডিমান্ড করতে পারে, সেই ডিমান্ড তো বাংলাদেশ করছে, কিন্তু ভারত এই ব্যাপারে কোনো রেসপন্স করছে না। তাহলে বাংলাদেশের আস্কিংটা ভারত ইম্পর্টেন্স দিচ্ছে না, সেই ব্যাপারে কোনো রেসপন্সই করছে না। পাশাপাশি শেখ হাসিনা আওয়াজ দিচ্ছেন তার গভর্নমেন্ট লিগাল গভর্নমেন্ট, এবং তিনি ডিসেম্বরে আসবেন, এসে আবার ক্ষমতা টেক ওভার করবেন। তো এই শেখ হাসিনার তৎপরতা, ফ্যাসিস্ট সরকারের তৎপরতা, ভারতের নীরবতার মধ্য দিয়ে তাদের যে মিশনটা, তাদের যে ভীষণটা, সেই ভীষণ অনুযায়ী সাম্প্রতিক সময়ে তাদের রয়ের প্রধান আসলো, এবং তাদের ক্যাবিনেটের সিনিয়র একজন মানে লিডার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর পদমর্যাদায় তাকে ঢাকায় পাঠালেন। তো ভারতের এই যে অ্যাক্টিভিটিস, সামষ্টিক কর্মকাণ্ড, এটা তো সন্দেহ সংশয় করে যে তারেক রহমান সাহেবকে এই সময় যে ভারতে যান, তার ইন্টারনাল বাংলাদেশের একটা যদি আওয়ামী ফ্যাসিস্টরা তারা একটা গন্ডগোল পাকিয়ে একটা রাজনৈতিক কূ বা একটা এই ধরনের দুর্বিনীত একটা ঘটনার মধ্য দিয়ে আবার দেশের রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তনের একটা নীল নকশা তো করতে পারে, স্যার। হ্যাঁ, এই আশঙ্কা রয়ে যায়। প্রথমত জি, বলেন আভ্যন্তরীণ বলেন, হ্যাঁ। যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার অর্থ এই নয় যে দেশের হুম, সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে বা সবাই সরকারের হ্যাঁ। অনুগত আছে। এখনো আহ, এদিকে এই রাষ্ট্রের মধ্যেও দেখা যাচ্ছে যে ভারতীয় বিভিন্ন তৎপরতা বা পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের যে উম, লোকজন রয়েছেন, আহ, নানান ধরনের রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়ে রাষ্ট্রের লোকজন মানে ভিতরে প্রভাবশালী, যেমন জাহাঙ্গীর কবির নানক, তারপরে রাশেক রহমান, তারা তো একটা টিম সেখানে কাজ করছে। এবং জাহাঙ্গীর কবির মানে আওয়ামী লীগের নেতারা সেখানে থ্রেট করতেছে, বিএনপি গভর্নমেন্টকে থ্রেট করতেছে। এবং আপনার সাম্প্রতিক শামীম ওসমান, তিনি লন্ডন থেকে রাপোর্টের সাথে বলছেন যে ডিসেম্বর আমরা আসবো, কেউ আমাকে বাংলাদেশে ঠেকাতে পারবে না। এই তাদের এই অপতৎপরতার সিগন্যালস গুলা তো আসলে দেশের নাগরিককেও চিন্তিত করছে, সরকারকেও অ্যালার্ট অ্যালার্ট করে দিচ্ছে। জি, বলেন। স্বাভাবিকভাবেই রাষ্ট্রের নাগরিকরা রাষ্ট্রে একটা স্থিতিশীল অবস্থা এবং একটা হারমোনি বা আমরা হুম, যাকে বলি একটা জি, শান্তিপূর্ণ নাগরিক জীবন প্রত্যাশা করে। এখন উম, আহ, আওয়ামী লীগের যারা পলাতক বিভিন্ন নেতৃবৃন্দ, তারা তাদের বিভিন্ন চ্যানেলে, বিশেষ করে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা ভিডিও বার্তার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের আম, আহ, অসহিষ্ণু বা রাষ্ট্রকে অস্থিতিশীল করা বা সরকারের উপরে আক্রমণাত্মক বিভিন্ন বক্তব্য তারা দিচ্ছেন। তো এটা জি, খুবই স্বাভাবিক যে সাধারণত এরকমই হয়ে থাকে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এটা আহ, এক ধরনের মানে যাকে বলা হয় যে ভাইব তৈরি করা বা
মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা বা রাষ্ট্রের মধ্যে যাতে অস্থিতিশীল এবং একটা ভীতি তৈরি হয়, সেই একটা ভীতি তৈরি করার একটা চেষ্টা, এটা বিশেষ একটা রাজনৈতিক কৌশল থাকে। কিন্তু সেই এটা নিছক ভীতি তৈরি করা হোক, আর আর সরকারকে সরাসরি রাষ্ট্রের মধ্যে এমন কিছু শক্তিকে সক্রিয় করে দেওয়া হোক, মানে যে কোনো পরিস্থিতিতে হোক না কেন, আহ, সবচেয়ে সতর্ক অবস্থায় এবং সরকারের আভ্যন্তরীণ নিরাপত্তাজনিত ব্যবস্থা এবং রাষ্ট্রের নাগরিকদের মধ্যে একটা আহ, সেই সতর্ক অবস্থা রাখতে গেলে মানে এই পরিস্থিতিতে যেহেতু ভারত সরকারের যে রয়ের যে প্রধান আসলেন এবং রয়ের তৎপরতা সম্পর্কে আমরা জানি যে তারা আম, আম, বিশ্বের অন্যান্য দেশে বিশেষ করে আম, অস্ট্রেলিয়াতে বা কানাডাতে তাদের যে তৎপরতা ছিল, আবার আহ, বাংলাদেশেও তাদের খুব বেশি কানেকশন রয়েছে বা তাদের আহ, যাতায়াত রয়েছে। এখন প্রকাশ্য আমরা যাদেরকে দেখছি, এর মাঝে অপ্রকাশ্যে কোন ধরনের শক্তি আছে যা সরকারের উপরে বড় রকমের প্রভাব তৈরি করতে পারে এবং যাতে পুরো দেশের উপরই একটা নেতিবাচক, ভাই এবং অলরেডি আমরা দেখছি যে তো রাশিদ বিদ্যুৎ একজন খাত নিয়ে ছাত্র কথা বলছে, আসেন না 5-10 মিনিট পরে, 5 মিনিট কথা বলে। বিদ্যুৎ খাত নিয়ে অলরেডি নানান ধরনের ক্রাইসিস দেখা দিচ্ছে, বা গ্যাস সাপ্লাই নিয়ে, মানে যে প্রবলেম গুলো দেখা দিয়েছে। তো আমরা প্রথমত আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা, আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত পরিস্থিতি, এবং যেখানে আমরা আহ, চোখের সামনে দেখতে পেলাম যে আমাদের আম, হাদি হত্যা, যে আহ, তার সার্বিক প্রমাণ ভিডিও চিত্র সহ আমরা দেখতে পাচ্ছি, এবং সেই খুনি, চিহ্নিত খুনি, সে এখন ভারতের, এখন আটক আছে নাকি ভারতের আশ্রয়ে আছে, এটা তাদের একটা ট্রাম্প কার্ড হতে পারে। আর প্রধানমন্ত্রী ভারতে যাবেন এক্ষেত্রে উম, যে অন্যান্য শুধু রই না, আম, পৃথিবীর অন্যান্য গোয়েন্দা সংস্থাও আছে, তাদেরও তো একটা গেম হতে পারে, যেটা বড় রকমের ক্ষতির কারণ হতে পারে, বা আম, সম্পূর্ণ দৃশ্যপট পাল্টে দেবার মতো ঘটনাও ঘটতে পারে। যেখানে এতগুলো ঝুঁকি রয়েছে এবং আমাদের সীমান্তে কারা আসছে যাচ্ছে, বা যতই আমরা হুম সীমান্ত পাহারা দেই না কেন, কিন্তু হুম যারা বড় রকমের অপরাধী, হুম তারা কিন্তু সবসময় সক্রিয় থাকে। এবং আমাদের রাষ্ট্রের ভেতরে, কিংবা আমাদের প্রধানমন্ত্রী যখন ওই রাষ্ট্রে যাবেন, ভারতে যাবেন, তখন তার নিরাপত্তা ব্যাপারটা, আহ, আহ, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে তখন আর কিছুই করার থাকবে না। কাজেই আপনার আপনি যা স্যার, সতর্ক। কিছুদিন আগে তো তথ্য উপদেষ্টা, মাননীয় তথ্য উপদেষ্টা ভারতের তথ্য উপদেষ্টা ভারতে গেছেন, তাকে তো নাজেল করা হয়েছে, তিনি নিগৃহীতে ভারত থেকে দিল্লিতে ফিরে এসেছেন, তিনি তো প্রতিমন্ত্রী পর্যায়ে ক্যাবিনেটের একজন, আমির প্রফেসর আমির ইসলাম স্যার, ডাক্তার জাহিদুর হ্যাঁ, রহমান সাহেব। জাহিদুর রহমান সাহেবকে ইমিগ্রেশনে খুবই অসম্মানিত করা তাকে হয়েছে, তো অপমানিত, অপমানজনক লাঞ্ছিত, আচরণ নিগৃহীত করা করা হয়েছে। হয়েছে। এবং তিনি তো তিনি ক্যাবিনেটেরই একজন প্রতিমন্ত্রীর স্ট্যাটাসে। জি। একজন প্রতিমন্ত্রী মর্যাদার একজন, মানে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, তাকে যখন এভাবে অসম্মানিত করা হয়েছে, এটা নিয়ে আমরা আহ, সরাসরি মিডিয়ার মাধ্যমেই সার্বিক পরিস্থিতি দেখেছি। তখন হ্যাঁ থেকেই আমাদের একটা সতর্কতা, বা হ্যাঁ আমাদের রাষ্ট্রের বা সরকারের সর্বোচ্চ নির্বাহী হ্যাঁ। তার এই সময়ে আচ্ছা, যাওয়াটা আমি স্যার, আপনাকে ধন্যবাদ স্যার, আপনি থাকুন। আমি আরো দুইজনকে পেয়েছি, ডক্টর কাজী মনিরুজ্জামান, রাজনৈতিক বিশ্লেষক, অনারেবল ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই। মনিরুজ্জামান ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি। আপনাকে ধন্যবাদ। আমি এতক্ষণ প্রফেসর ডক্টর আমিরুল ইসলাম স্যার কথা বলছেন, রাজশাহী ইউনিভার্সিটি ফোকলোর ডিপার্টমেন্টের স্যার, অধ্যাপক প্রফেসর ডক্টর আমিরুল ইসলাম স্যারের যে পর্যায়ে আসছি, সাম্প্রতিক সময়ে কিছুদিন আগে আমাদের ক্যাবিনেটে তো মানে প্রতিমন্ত্রী পর্যায়ে তথ্য উপদেষ্টা জনাব জাহিদুর রহমান, তিনি দিল্লি ইন্ডিয়াতে একটা ট্যুরে গিয়েছিলেন। তাকে আপনার দিল্লি এয়ারপোর্টে অপমানিত করা হয়েছে, নিগৃহীত করা হয়েছে। তিনি কিন্তু মন্ত্রী।
তো জি আপনাদের একটা আমি বলি, এরদোগান সাহেব গত টার্মে ক্ষমতা আসার পরে 3 থেকে 4 মাস পরে তিনি তার দেশে দক্ষিণাঞ্চলে একটা সফরে ছিলেন। আমেরিকা মাস্টার প্ল্যান করে অপোজিটকে মাঠে নামিয়ে তার সরকারকে ফল করানোর জন্য কিন্তু একটা চেষ্টা করেছিল। তো ঘটনাচক্রে তিনি সেখানে নিজেকে সেভ অ্যান্ড সিকিউর করেছেন এবং দেশকে রক্ষা করেছেন। যেহেতু আমাদের এই আগস্ট ঐতিহাসিক আন্দোলনকে ভারত স্বীকৃতি দেয়নি, তারা তো পতিত সরকারের গার্ডিয়ান শেখ হাসিনার, এবং শেখ হাসিনার বাহিনীকে তারাই সেখানে শেল্টার দিয়েছেন এবং সেখান থেকে অপতৎপরতা চালাচ্ছে ভারতীয় সরকারের মদদে। এই জায়গা থেকে আমাদের জুলাই আগস্টে অভ্যুত্থানকে তারা স্বীকৃতি দেয়নি পরবর্তী সরকার, এবং তারেক রহমান সাহেবের সরকার বর্তমান গণতান্ত্রিক বিএনপি সরকারের সাথে কোনো সম্পর্ক দোদুল্যমান অবস্থায়। এবং সাম্প্রতিক সময় দেখেছেন ওই দেশে তাদের শেল্টারে থাকা অবস্থায় শেখ হাসিনা প্রেস কনফারেন্স করেছেন এবং আওয়ামী লীগের নেতারা দাপটের সাথে বলতেছেন সেখান থেকে লন্ডন থেকে তারা ডিসেম্বরে ফিরে আসবেন, দাপটের সাথে বলছেন। তাদের এই আওয়াজটাকে তো আপনি ফেলে দিতে পারবেন না। পাশাপাশি ভারতের সামগ্রিক অ্যাটেনশন খুব দ্রুত রয়ের প্রধানকে পাঠানো, দীনেশ ত্রিবেদীকে ক্যাবিনেটের প্রতি মন্ত্রী মর্যাদা দিয়ে হাই হেলাই রাজনৈতিক কোনো বিষয়কে দেখা ঠিক হবে না। ডক্টর কাজী মনিরুজ্জামান, ভারতের সামাজিক তৎপরতা অ্যাটিচিউড তাদের ফাংশন তো এই মেসেজ দিচ্ছে যে তারা শেখ হাসিনার পতিত বাহিনীকে দিয়ে একটা কিছু দুর্ঘটনা ঘটানো তারা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন। এই বাস্তবতায় আপনার বর্তমান সময় জনাব তারেক রহমান সাহেবের সরকার কড়া জানিয়েছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, ওসমান হাদির হত্যাকারীদেরকে আমাদের দিতে হবে, পাশাপাশি সীমান্তে যা কাহিনী করতেছেন এগুলো বন্ধ করতে হবে। এটা যদি ভারত সরকার এগ্রি হয় তাহলে উনি যাওয়ার জন্য বিবেচনা করবেন। এই সরকারের এই স্টেটমেন্ট, সরকারের ডিমান্ডটাকে আপনি কিভাবে দেখছেন? এবং আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা মতামত দিচ্ছি জনাব তারেক রহমান সাহেবকে এত আর্লিয়ার ইন্ডিয়াতে যাওয়া ঠিক হবে না আমাদের সাথে, এবং বর্তমান সিকোয়েন্স যেটা হচ্ছে এই দুটো বিষয় নিয়ে আপনার বক্তব্য স্থান করুন ডক্টর কাজী মনিরুজ্জামান। আমরা যৌক্তিক বক্তব্য আমরা চাচ্ছি নাগরিক সমাজ, বলুন। জি ধন্যবাদ আপনাকে। জি। আপনি দেখেছেন যে বর্তমান হুম। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় বসার পরপরই জি যে সকল সিদ্ধান্তগুলো নিচ্ছেন তাতে কিন্তু ভারত হাড়ে হাড়ে উপলব্ধি করতেছেন জি যে তাদের সাথে বাংলাদেশ কেমন সম্পর্ক চাচ্ছে। জি আপনারা দেখেছেন যে এই সরকার বসার পরই সামরিক মহড়া চুক্তি করবেন, সেটা পাকিস্তানের সাথে করেছেন। প্রথমে ভারত প্রধানমন্ত্রীকে সফরের দাওয়াত দিয়েছেন, কিন্তু উনি আপনার সেখানে চলে গেছেন মালয়েশিয়া এবং চীন। এরপরে 5ই আগস্ট যে ঘটনাটা ঘটলো, এর আগে ভারতের সাথে কথাবার্তা হয়েছিল এমন জি যে আপনাদের সাথে পরিবেশ সৃষ্টি করতে হবে, যদি আপনারা পরিবেশ সৃষ্টি না করতে পারেন তাহলে তো যাওয়া হবে না। সেই পরিবেশটা কি? সেই পরিবেশটা হচ্ছে যে আমার দেশের কোনো সাজাপ্রাপ্ত আসামি তাকে বন্দি চুক্তি হিসেবে আমাদেরকে ফেরত দিতে হবে। সেটা হোক সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা হাদির হত্যাকারী, এই একটা বিষয়। জি এবং আপনারা জানেন তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে 25শে ডিসেম্বর 25 সালে আসছেন, তার 3 দিন আগে 22শে ডিসেম্বর জি আপনার বিবিসি একটা সাক্ষাৎকার ওনার নিয়েছিলেন যে আপনি তো বাংলাদেশে যাচ্ছেন, আমরা আশা করি আপনি প্রধানমন্ত্রী হবেন, বলে ভারতের সাথে আপনার কি ধরনের সম্পর্ক হবে। উনি স্পষ্টভাবে বলেছিলেন যে সম্পর্ক হবে সমানে সমান বন্ধুত্বের সম্পর্ক, দাসত্ব বা গোলামির কোনো সম্পর্ক হবে না। তা বলছে যে যদি আপনি ক্ষমতায় যান, ওনাদের সাথে যদি আলাপ আলোচনা হয় প্রথমে কি বলবেন? উনি বলেছিলেন যে আমি পানির ন্যায্য হিস্সা নিব। 2 নম্বরে উনি বলেছিলেন যে কাটারে কোনো ফেলানির লাশ পড়ে থাকতে পারবে না, কোনো অপরাধ হলে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে, তারপর কথা হবে, দোষী সাব্যস্ত হলে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। জি বলছে তৃতীয়ত ভারতের সাথে অসমঝোতা চুক্তি আছে, আমি জি। সবগুলোকে বাতিল করব, হ্যাঁ বাতিল করে বাংলাদেশ স্বার্থে যেটা হবে হ্যাঁ সেইটা। তার মানে এরকম যে আমার যেটা নাই সেটা জি। ওখান থেকে আসতে পারে, আবার আমার যেটা আছে ওখানে যেতে পারে,
কিন্তু হ্যাঁ, একতরফা ভাবে কোনো কিছু করা যাবে না। জি, এরপরে আপনারা দেখেছেন যে এরকম একটা অবস্থা চলতেছিল, ভারতের বড় বড় সংবাদপত্রগুলো, মিডিয়াগুলো, সাংবাদিক টকশোতে সব জায়গায় হ্যাঁ, বলতেছে যে ভারত সরকার একটা জিনিস ভুল করতেছে, সেটা হচ্ছে যে পরিবেশ হ্যাঁ, সৃষ্টি করতেছে না। সেই পরিবেশ জি, তারাই ব্যাখ্যা দিয়েছে যে শেখ হ্যাঁ, হাসিনাকে যদি এই দেশে প্রাধান্য দেওয়া হয় তাহলে হ্যাঁ, দেশের সরকার প্রধানের জন্য পরিবেশ হয় না। সেই পরিবেশের জন্য এই হ্যাঁ, আওয়ামী গোষ্ঠী বা শেখ হাসিনাকে প্রাধান্য দেওয়া যাবে না। হ্যাঁ, এইগুলো আলাপ আলোচনা চলতেছিল এবং তারা বলতেছিল যে সরকারের উচিত হবে একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক করা, কোনো ব্যক্তির হ্যাঁ, সাথে বা একটা দলের সাথে না। এরকম হ্যাঁ, পরিপ্রেক্ষিতে যখন একটু একটু নমনীয় হচ্ছিল এবং তারই মধ্যে আপনারা দেখেছিলেন যে রাষ্ট্রদূত এসে আলোচনা করেছিল আপনার দীনেশ ত্রিবেদী, এবং পাশাপাশি আপনার আমাদের ওনাদের রয়ের প্রধানও। কিন্তু বিষয়টা দাঁড়াইছে যে 5ই আগস্ট বর্ষেই কিছুটা অগ্রগতির মাঝে পানি ঢেলে দিয়েছেন। সেটা আপনারা আবার পরবর্তীতে দেখেছেন। আগেই বাংলাদেশ বলেছিল যে ওই দেশে বসে উনি যে সমস্ত কথাবার্তা বলতেছে এটা কোনোভাবে করা যাবে না, উনি সাংবাদিকদের সাথে কথা বলবে, অমুক দিন আসবে, 16ই ডিসেম্বর আসবে। সেটা আপনারা আবার ফলো করে বলবেন, একজন সাজাপ্রাপ্ত লোকের পক্ষে তো বলতে পারেন না। সেইটা বলার পরবর্তীতে ওনরা বলেছিল যে আমরা সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা দিব না, জি, যদি প্রাইভেট ভাবে দেয়। পরবর্তীতে দেখা গেছে সেটা দিছে, দিলে সেইখানে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং তলব করে জবাব চাওয়া হয়েছে যে কেন ওই দেশে একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং বর্তমানে সাজাপ্রাপ্ত শেখ হাসিনা মিডিয়ার সামনে আসবে। ওনরা জি, সেইখানে কিছুটা ব্যাখ্যা দিলেও ব্যাখ্যাটা সঠিক হয়নি। হ্যাঁ, বলছে যে সাম পাবলিক, মোহাম্মদ আলী একজন লোক, উনি অর্গানাইজ করেছে বেসরকারিভাবে, এটা আমরা জানি না। তো অবশ্যই একটি রাষ্ট্রে কোনো ঘটনা ঘটলে এবং উনি যেখানে থাকে সেটাও আমাদের যেমন কূটনৈতিক পাড়া, মন্ত্রী পাড়া, গুলশান, বনানী, এরকম একটা এরিয়ায় ওনারা থাকে, হ্যাঁ। সেইখানে অবশ্যই সবাই আছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা আচ্ছা, জানেন আমি যে আমি অনারেবল ডক্টর কাজী মনিরুজ্জামান, 80 সালে জি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে যখন গণতন্ত্রের ধারা নিয়ে গেছিলেন, বাংলা ডেভেলপমেন্টের জায়গা যাচ্ছিল, শেখ হাসিনা ফিরে আসার 14 দিন পরে কিন্তু দুর্ঘটনা ঘটেছে, বাস্তব। এবং সেটার জি, ভেতরে কারা কারা নায়ক মহানায়ক ছিল আপনি জানেন, যেহেতু আপনি পলিটিশিয়ান কনসাস। আমরা নায়ক মহানায়ক কারা সেটা আমরা ভারতের দিকে আঙুল তুলতে পারি পারি। তো শেখ হাসিনা জি, কিন্তু বিএনপির এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয়তাবাদের কালনাগিনী। তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছিলেন ভারতের কাছে, একেবারে এজেন্ট হিসাবে বিক্রি করেছেন। পাশাপাশি তাদেরকে জি। চুক্তি দিয়েছেন, বাংলাদেশকে তাকে দিয়ে দিয়েছেন, প্রদেশ হিসেবে দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, তো এই জায়গাতে শেখ হাসিনা যে অপতৎপরতা, এটাকে হেলাই ফেলাই দেখবার সুযোগ আছে বলেন ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই? মোটেই না, মোটেই না। ভারত সরকারের সেন্টারে তো সে সেখানে আছে, সে যা আওয়াজ দিচ্ছে, ভারত সরকারের অবশ্যই এখানে তার সাইলেন্টলি তাদের সাপোর্ট আছে তার আওয়াজগুলাতে, বলেন। না, অবশ্যই না। এখন শুনেন, আজকেও দীনেশ ত্রিবেদী সে বলেছে যে দুইটি দেশ সার্বভৌমত্ব হুম, রক্ষা করে, দুইটা দেশ আলাদা, দুইটা দেশ স্বাধীন দেশ, দুইটা হুম, দেশের সাথে পাশাপাশি দেশের সম্পর্ক অবশ্যই দরকার এবং অনেক চুক্তি আছে যা সরাসরি যত দ্রুত দুই রাষ্ট্রনায়কের সাথে দেখা হবে তত দ্রুত এগুলোর আপনার সিদ্ধান্তগুলো আসবে, সমাধান হবে, কোন সমস্যা কি, এগুলো উনি আকর্ষণীয় কথা কথা বলে বলে আজকে বিবৃতি দিয়েছে, সকল পত্রপত্রিকায় এসেছে। সেইখানে আপনার এক কূটনৈতিকের বাসায় ভোজন ছিল, সেইখানে বসে এটা বলেছে। কিন্তু এই যতই যা বলুক, মূলত বর্তমান তারেক রহমান সাহেব হচ্ছে জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান। আপনারা দেখেছিলেন জিয়াউর রহমান যখন বসেছিলেন তখন স্পষ্টভাবে বলেছিলেন যে আমাদের মধ্যে যদি হেলাফেলা করে ছোট মনে করে ঢুকেন, ফেরত যাবে না। সেটা নৌমারিতে দেখেছিলেন যে 17 জন ওনাদের বিএসএফ এই বাংলাদেশে মৃত্যুবরণ করতে হয়েছিল, কারণ ওখানে ক্যাম্প দখল করতে এসে সমস্যায় পড়েছিলেন। এরপরে খালেদা জিয়া বারবার বলেছেন যে আমরা বিদেশে আমাদের কোনো প্রভু নাই, বন্ধু আছে।
সম্পর্ক হবে সমানের সমান, কোনো দাসত্ব গোলামি হবে না। কিন্তু ওনরা ইনিয়ে বিনিয়ে ভারতে শেখ হাসিনাকে রেখে শেখ হাসিনা এই সম্পর্কে স্পষ্ট বাংলাদেশ থেকে বার্তা গেছে যে এটাও লেখালেখি হয়েছে যে কোনোভাবে আপনার ভারতে যেতে হলে শেখ হাসিনাকে আমাদের কাছে হস্তান্তর করতে হবে এবং হাদির হত্যাকারীকেও। কিন্তু ভারতের পত্রপত্রিকায় লিখতেছে যে আপনার এই সেপ্টেম্বর মাসেই আপনার আমাদের তারেক রহমান সাহেব যাচ্ছেন এবং সেইটা না সরি আগস্ট মাসেই 21 থেকে 25 আগস্টের মধ্যে যাচ্ছেন, এরকম জি তারা ভা- বিভিন্ন ভাই জি জায়গায় ডক্টর কাজী মনির ভাই, ভারত এত মরিয়া কেন তারেক সাহেবকে দিল্লিতে টেনে মানে প্রেসার দিয়ে নেওয়ার জন্য? বলেন এত মরিয়া কেন? তারেক সাহেব যদি তার 4 মাস পরে যান, তাহলে কি এটা বাংলাদেশ তো কি মানে মহামারীতে পড়ে যায়? বলেন। এটা তো ওপেন সিক্রেট যে বাংলাদেশ না সারা বিশ্ব ডমিনেট করবে অল্প দিনের মধ্যে চীন। সেই চীন বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের ব্যবসায়িক বলেন, সামরিক বলেন এবং অন্য অন্য ভাবে টেকনিক্যাল প্রযুক্তি সাপোর্ট দিয়ে আপনার তারা বিভিন্ন রাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে। সেই জি ক্ষেত্রে বাংলাদেশটা তাদের কাছে অনেক হুম, ভালো জি এবং সেই জন্য বাংলাদেশে এই সেভেন আপনার যে এই চিকেন স্ন্যাক এখানে সেটা কিছু পরিকল্পনা আছে বড় আকারের। আমাদের কক্সবাজারকে ঘিরে, এরপর বার্মার বর্ডারে টেকনাফ, সব এই সমস্ত জায়গায় তাদের কিছু পরিকল্পনা আছে, আমাদের সাথে সেগুলো করতে চায়। এইটা যদি কোনোভাবে ঢুকে যায় এবং কিছু সংযোগ সড়কের কথা আছে, চায়না হুম থেকে কোন কোন দেশে আসবে হুম সেটা চায়না থেকে আসলে আমাদের সাথে ব্যবসায়িক সুবিধা হবে। আমরা সংযোগ সড়কে সেখানে মনে করেন যদি ট্রেন চালু হয় সেই চায়না, তাহলে সেটাও আমাদের জন্য ভালো হবে। জি এখন মরিয়া হয়েছে এটাই যে যাতে জি আমি আমি চায়না আপনার কাছে কোনো আসছি ডক্টর কাজী মনিরুল ভাই। দেখেন ইউনূস জি সাহেব আসার পরে কিন্তু তারা আমরা পেঁয়াজ আলু করে দিচ্ছিল ভারত, কিন্তু আমাদের ইউনূস সাহেব কিন্তু সাহসিকতার মধ্যে দিয়ে জনগণের সমর্থন দিয়ে তিনি চায়না, তুরস্ক, অল্টারনেটিভ কিন্তু কান্ট্রি গুলোতে নেটওয়ার্ক থেকে তিনি সেখানে কানেক্টিভিটি হয়ে সেই পরিস্থিতি সামাল দিয়েছেন। তা আমরা যদি আমাদের ভারত বাংলাদেশে ঠিক আছে ভৌগোলিক দিক থেকে 4100 কিলোমিটার, ভারত যদি আমাদেরকে হাতে ভাতে মারতে চায়, তা আমরা বিকল্প যে স্পেস আছে, যে চ্যানেল আছে, সেই চ্যানেলে কানেক্টিভিটি হওয়ার মতো তো রাইটস আমাদের আছে না? আমাদের তো বাংলাদেশের অধিকার আছে। জি এইটা আমাদের ভাবতে আর এতে কোনো কিছুই মারা সম্ভব না। শুধুমাত্র বন্যার সময় আমাদের দেশে পানি আটকাই রেখে ছাড়লে আমরা বন্যায় কবলিত হই, আর খরার সময় আটকাই রেখে আমাদেরকে হাহাকার করে যাতে আমরা কৃষিকাজ না করতে পারি। সেক্ষেত্রে যদি আপনার সরকার এই পদ্মা ব্যারেজ এবং তিস্তা বাদ দিতে পারে, সেখানে মনে করেন তারাই সমস্যায় পড়ে যাবে, বন্যার সময় তারা ডুবে যাবে। এখন নতুবা তাদের সাথে আমাদের সবসময় পানির হিস্সাটা সঠিক সময় সঠিকভাবে দিতে হবে, কোনোভাবে কোনো অপকৌশল চালানো যাবে না। এই জিনিসগুলো হলে তাইলে হবে, নতুবা না হলে আমরা যদি ওইটা করি তাহলে আমাদের উপরে আর তারা কোনো ক্ষতির কোনো বিষয় নাই। আমরা অন্য অন্য দেশের সাথে সম্পর্ক করব। তারপরও জি আপনাকে স্মরণ করিয়ে দিই যে হুম ওদের ছোট ছোট দেশ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কেউ তো ওদের তোয়াক্কা করে না। এই পাকিস্তান, কেউ তো ওদের তোয়াক্কা করে না। অতএব বাংলাদেশ হইলে বীরের জাতি, এই বীরের জাতি আরো মুসলমান। ওই ভারতবর্ষ হুম স্বাধীন করেছে, প্রায় 63,000 মুসলমান শহীদ হয়েছে জি 92,000-এর মধ্যে। কি জি পরিমাণ সাহসী ভূমিকা রেখে এটা করেছে। অতএব ওরা যা বলে এটা সঠিক না এবং হুম ওদেরকে ওখানে না গেলেও আমাদের কিছু আসে যায় না। আমরা চাই হুম না চিকিৎসা সেবা নিতে পারি, ভালো চিকিৎসা সেবা হচ্ছে। আরো অনেক ক্ষেত্রে আমরা যে ওই দেশে মার্কেটিং করতে যাই বা পর্যটন হিসেবে ঘুরতে যাই পর্যটক হিসেবে, সেইটা এখন অনেকেই এখন নেপালের দিকে ধাবিত হয়েছে, নেপাল যাচ্ছে নিয়মিত বা অন্য অন্য রাষ্ট্রে যাচ্ছে। অতএব আমরা আশা রাখি যে এইটা কিছু হবে না। তবে জি পার্শ্ববর্তী দেশ, জামাতের আমির মহোদয় বলছিল প্রতিবেশী পরিবর্তন করা যায় না, ওনারা মিলেমিশে ওনাদের সাথে রাজনীতি করতে চায় এবং ওনাদের সাথে সমঝোতা করে। তা আমরা অত সমঝোতা করতে চাই না, আমরা চাই প্রতিবেশী আছেন, প্রতিবেশী থাকার কারণে উভয় রাষ্ট্রের সুযোগ সুবিধা উভয়েরই থাকতে হবে।
আমাদেরও যেমন চেক অ্যান্ড থাকতে ব্যালেন্স। হবে আপনার। জি, আচ্ছা এটাই ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই, আপনি থাকুন, আমি জাস্ট ডক্টর শরীফ সাকি আপনার কথার আলোকে, প্রফেসর ডক্টর শরীফ সাকি আপনাদের উভয়ের কথা শুনেছেন। প্রফেসর ডক্টর শরীফ সাকি, বাংলাদেশের সরকার চেয়েছে ফ্যাসিস্ট সেই আপনার হত্যা বা এই সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং ওসমান হাদির তাদেরকে ফেরত দিতে। বাংলাদেশের ডিমান্ড যদি ইন্ডিয়া না রাখে, বাংলাদেশের লিগাল ডিমান্ড ইন্ডিয়া না শুনে, এর মধ্যে দিয়ে জনাব তারেক রহমান সাহেবকে কি বা ভারতের ট্যুরে যাওয়া উচিত? এবং আরো কয়েক মাস পরে পরিস্থিতি বিবেচনা করে কয়েক মাস পরে গেলে সমস্যা আছে বাংলাদেশে, প্রফেসর ডক্টর শরীফ সাকি, বর্তমান বাস্তবতা পরিস্থিতিতে? না, আমি আমার পূর্ববর্তী দুজন বক্তাদের বললেন, চমৎকার বলেছেন। জি। আসলে এটা মানে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এত সুন্দরভাবে ওনারা উপস্থাপন করেছেন। জি। আমাদের প্রধানমন্ত্রী উনি তো হুম।